দুর্গাকঠি মন্দিরে যাচ্ছি। আমি যদি কবি হতাম না, তাহলে জায়গাটা দেখে অন্তত 2 লাইন কবিতা তো লিখেই ফেলতাম, কিন্তু কবি তো নই, তাই আমার মধ্যে এখন কবি কবি ভাব, কিন্তু কাব্যের অভাব। গুড মর্নিং ফ্রম কল্পা। কল্পাতে আজ আমাদের দ্বিতীয় দিন, কিন্তু প্রথম সকাল। আজ এখানে রোদ ওঠেনি, মেঘলা ওয়েদার। হ্যালো, কেমন আছো সবাই? মনীষার নতুন ব্লগে স্বাগত জানাই। সকালবেলা সানরাইজ দেখতে উঠেছিলাম, কিন্তু যেহেতু আজকে মেঘলা ওয়েদার, তাই প্রপার সানরাইজটাও হয়নি, তো সানরাইজও ভালো করে দেখতে পাইনি, অল্প বিস্তর দেখা গেছে। আর এখন বাজে বেলা 10টা। আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি। আমি তো সিম্পল রুটি আর আলু চচ্চড়ি খেয়েছি, আর দেবজিৎ খেয়েছি উপমা। যাই হোক, এই দিয়ে ব্রেকফাস্ট করে তৈরি হয়ে গেছি। এরপর যাব আমরা সাইট সিং করতে। তা আপডেট দিয়ে দিলাম, এখানকার ওয়েদার, আমাদের ব্রেকফাস্ট, এভরিথিং। তো চলো তাহলে আজকে দিনটা শুরু করি। ভেবেছিলাম আজকে ব্রেকফাস্টটা এখানে রোদে বসে করব, কিন্তু প্রচন্ড ঠান্ডা হাওয়া আর রোদ ওঠেনি, তো ঠান্ডা লাগছে, তাই ব্রেকফাস্ট রুমের ভিতরেই করেছি। ওদিকে একটা খুব সুন্দর ইন্টারেস্টিং জিনিস আছে, চলো দেখাই তোমাদেরকে। ড্রামগুলো এখানে দেখা যাচ্ছে। এই ড্রামগুলোতে আপেল ফার্মেন্ট করে রাখা হয়, যেটা পরবর্তীকালে ওয়াইনে পরিণত হয়। আর এখানে তো খুব ঠান্ডা পড়ে, তো এখানে সবাই বাচ্চা থেকে বড় সেই ওয়াইনটা খায় শরীর গরম করার জন্য। মানে এখানকার লোকাল ওয়াইন। আমাদের ওখানে যেরকম হাড়িয়া, মহুয়া, ওটা ওখানকার আদিবাসীদের লোকাল ওয়াইন, লোকাল ড্রিঙ্কস। এখানকার লোকেদের ওই অ্যাপেল ফার্মেন্ট করে রেখে সেটা ওয়াইন তৈরি করে, সেই ওয়াইনটা এরা খায় শরীর গরম করার জন্য। সেটাতে নেশা হয় না, কিন্তু শরীর গরম হয়। মানে ঠান্ডায় না হলে 12 মাস সার্ভাইভ করা তো খুব ডিফিকাল্ট। আমরা তো 2 দিনের জন্য ঘুরতে আসছি, আমাদের ভালো লাগছে এরকম বরফ ঠান্ডা। যারা সারা বছর এখানে থাকে তাদের অবস্থাটা কি হয় যখন শীতকালে এখানে তো মানে কি সাংঘাতিক মানে বরফ পড়ে আর ঠান্ডা থাকে, তো সেই সময়টা ওরা এই ধরনের জিনিসগুলো খেয়ে শরীরটাকে একটু গরম রাখে। আমরা বেরিয়ে পড়েছি সাইট সিং করতে। আমি আর দেবজিৎ তো যাচ্ছি আমাদের সাথে। দাদা একটু মুখটা দেখিয়ে দিন। এই যে রাজা দাদা, ওনাদের হোটেলেই আমরা উঠেছি, তো উনিও আমাদের সাথে আছেন। ওনারও একটা ইউটিউব চ্যানেল আছে, তোমরা যদি চাও কল্পার ব্যাপারে কিছু জানতে, তাহলে ওনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। কল্পার ব্যাপারে সবকিছু আপডেট পেয়ে যাবে। আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। দুর্গাকোটি যাবো ফার্স্ট দুর্গাকোটি 300 বছরের পুরনো। প্রথমে যাবো আমরা দুর্গাকোটি, 300 বছরের পুরনো টেম্পল দেখতে, না দাদা? হ্যাঁ, তারপরে যাবো আমরা দেখুন পিওর মার্কেট। কতজন? মানে কল্পা গ্রামে 1250 লোক থাকে, মানে এখানকার পপুলেশন 1250। আর এখানে যখন ভোট হয় তখন 40 মিনিটের ভোট, বাবা যায় 40 মিনিটের মধ্যে ভোট হয়ে যায়। মানে এই দাদার কাছ থেকে আমরা এসব জানছি, উনি তো এখানে থাকেন, তো উনি এখানকার ব্যাপার অনেক বেশি কিছু জানেন। এখানকার লোকেদের মানে শরীর খারাপ হলো, ডাক্তার, হাসপাতাল, কোথাও যেতে গেলে তারা মানে কোথায় যাবে? ব্লক পঞ্চায়েতের স্বাস্থ্য কেন্দ্র। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা আছে ছোট, একজন করে ডাক্তার বসে। আর আমরা যে যাচ্ছি নিচে হসপিটালে দেখাচ্ছি, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারের হসপিটাল আছে, কিন্নর ডিস্ট্রিক্টের একদম হেড। ওইটা হচ্ছে ওখানে সব রকম ডাক্তার বসেন, মানে ওখানে সব রকম সুবিধা আছে। আচ্ছা, এখানে প্রাইমারিটা হয়। কল্পার লোকেদের ছোটখাটো মেডিকেল ট্রিটমেন্টের জন্য এই হেলথ সেন্টারটি হলো একমাত্র ভরসা।
আর এখান থেকে 98 কিলোমিটার দূরে রামপুরে রয়েছে বড় হসপিটাল। 4 দিন আগে পর্যন্ত এখানে স্নোফল হয়েছে, তারপরে দেখুন কিরকম ঝকঝকে রোদ উঠে গেল, আজকে আবার মেঘ করে গেল। গাড়ি পার্ক করে আমরা এখন হেঁটে হেঁটে দুর্গাকঠি মন্দিরে যাচ্ছি। সামনে মন্দির না দাদা? মাঝখানে কাঠ, তার উপরে পাথর, বসে বসে ঘরটা তৈরি করেছে। মাঝখানে সিমেন্ট দিয়ে যে জোড়া দেওয়া হয় সেরকম ব্যাপার নেই। মন্দিরে যাওয়ার পথে আমরা এই বাড়িগুলো দেখে নিজেদের মধ্যে আলোচনা করছি যে কি করে এই বাড়িগুলো তৈরি করেছে। এই বাড়িগুলো তৈরি হয়েছে শুধুমাত্র কাঠ আর পাথর দিয়ে। আর অবাক ব্যাপার হলো, কাঠ আর পাথরের মধ্যেখানে জোড়া দেওয়ার জন্য সিমেন্ট জাতীয় কোনো জিনিস ব্যবহার করা হয়নি। তাও দেখো বাড়িগুলো কত সুন্দর রয়েছে। আর এই বাড়িগুলো দেখে মনে হচ্ছে বহু পুরনো বাড়ি। আপেল বাগানগুলো এখন আপেল হয়ে গেছে বলে কিরকম লাগছে না, শুকনো খটখটে কঙ্কাল দাঁড়িয়ে আছে। এইখানে যজ্ঞটুকু করা হয়, আগের প্রথা ছিল বলি, এখানে হতো। এই গ্রামটার নাম কোঠি গ্রাম, আর সেখান থেকেই হয়েছে মন্দিরের নাম দুর্গাকঠি। কথিত আছে যে দেবী চণ্ডিকা এখানে নাকি বানাসুরকে বধ করেছিলেন, আর তারপর থেকে দেবী এই গ্রামেই রয়ে গেছেন। আর সেই সময় নাকি দেবী গ্রামবাসীদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যতক্ষণ পর্যন্ত মানুষ প্রকৃতির নিয়ম মেনে চলবে ততক্ষণ তিনি তাদের রক্ষা করবেন। আর সেই থেকে আজ 300 বছর ধরে দেবী দুর্গাই দুর্গাকঠি গ্রামে বাস করছেন। মন্দিরের নিয়ম, ভেতরে ঢুকতে গেলে এখান থেকে টুপি নিয়ে মহিলা পুরুষ সবাইকে টুপি পরে মন্দিরের ভেতরে ঢুকতে হয়। আর মন্দিরের ভেতরে তো ভিডিওগ্রাফি ফটোগ্রাফি মানা, তাই ভিতরে ভিডিও করতে পারলাম না, বাইরে থেকে তোমাদেরকে মন্দিরটা দেখিয়ে দিলাম। দুর্গাকঠি দেখে এবার আমরা যাচ্ছি মহাদেবের মন্দিরে। এই কোঠি গ্রামের একদিকে মা দুর্গার মন্দির, তো আরেক পাশে হলো মহাদেবের মন্দির। মানে মা আর বাবা মিলেই কিন্তু পুরো আগলে রেখেছে এই কোঠি গ্রামটিকে। মা ওদিকে, বাবা ওদিকে। গেট বন্ধ, আমরা ভেতরে ঢুকতে পারিনি। আর তাছাড়া মন্দিরের ভেতরে ক্যামেরা নিষেধ, সেই জন্য মন্দিরের ভেতরটা তো তোমাদের দেখাতে পারতামই না। বাইরের থেকে যতটুকু পারলাম দেখালাম। কি আর করবো, গেট বন্ধ আছে, ভেতরে ঢোকার এখন পারমিশন নেই, তাই বাইরে থেকে ঘন্টা বাজিয়ে প্রণাম করে নিলাম। এরপর আমরা যাব রেকংপিও মার্কেট। রেকংপিও মার্কেটে দাদারও কিছু কেনাকাটার আছে, প্লাস আমরা একটু মার্কেটটা দেখে নেব। সত্যি এই আপেলের বাগানটা দেখে মনে হচ্ছে যখন আপেল ধরে থাকে গাছে, এখন তো শুকনো খটখটে হয়ে আছে, গাছে গুলো একদম কঙ্কাল হয়ে গেছে, যখন ফল ধরে থাকে সেই সময় দেখতে কিরকম লাগে এটাই খালি আমি ইমাজিন করছি। কি অপূর্ব কম্বিনেশন, পেছনে ধবধবে সাদা বরফে ঢাকা পাহাড়, তার নিচে কালো রহস্যময় পাহাড়, অদ্ভুত অদ্ভুত। চলো আমরা বসে গেছি গাড়িতে, এবার যাব মার্কেট।
আমরা চলে এসেছি রেকুমপিও মার্কেটে, দেখি এখানে কি পাওয়া যায়। মেইনলি এখানে শীতের জিনিসপত্রই পাওয়া যায়, যেরকম সোয়েটার, জ্যাকেট, টুপি, মোজা এইসবই দেখছি। রেকুমপিও মার্কেটে শীতের জামা কাপড় ছাড়াই এই সুভিনিয়ার শপটাতে বেশ ভালো ভালো হোম ডেকোর আইটেম দেখে তো ভেতরে ঢুকলাম, কিন্তু ভেতরে এসে দেখছি এখানে না জিনিসের প্রচণ্ড দাম। একদম ছোট ছোট কিরিংগুলোর দাম এখানে 150-200 টাকা। তাই ইচ্ছা থাকলেও এখান থেকে কিন্তু খুব বেশি কেনাকাটা করা যাবে না। তাছাড়া এই ধরনের জিনিসগুলো আমাদের ওখানেও পাওয়া যায়। এখন এগুলো কিনে বোঝা বাড়িয়ে লাভ নেই। এখানে ফ্রিজ ম্যাগনেটগুলো দেখছি বেশ ভালো, আর আমি তো যেখানে যাই বাড়ির জন্য একটা ফ্রিজ ম্যাগনেট নিয়েই যাই, তাই এখান থেকে শুধুমাত্র কিছু ফ্রিজ ম্যাগনেট নেব। বাজারে ঘোরাঘুরি হয়ে গেছে, টুকটাক কেনাকাটাও হয়ে গেছে। আমরা গাড়ির জন্য ওয়েট করি, গাড়ি এলে এবার আমরা যাব হোটেলে। হোটেলে গিয়ে লাঞ্চ করে তারপর আবার আমরা সাইট সিইং করতে বেরোবো। এখানের মার্কেট খুব কস্টলি, মানে এক তো খুব বেশি কেনার জিনিসের অপশন নেই। শীতের জামা কাপড় তার মধ্যে একটু দামটা কম, বাকি জিনিসের কিন্তু প্রচণ্ড দাম। আসলে এতটা ওপরে জিনিসপত্র নিয়ে আসারও তো খরচ আছে, ছিপাতি থেকে শুরু করে সব জিনিসের একটু বেশিই দাম। বাজার থেকে আমরা চলে এসেছি, আর অবস্থা দেখো, মনে হচ্ছে আমরা সুইজারল্যান্ডে এসে গেছি। এক এক সময় এক এক রকম হয়ে যাচ্ছে। যখন রোদ উঠছে তখন পাহাড়টাকে দেখতে অন্যরকম লাগছে, যখন মেঘ করছে তখন অন্যরকম লাগছে, আবার যখন ছাওয়া হচ্ছে তখন অন্যরকম লাগছে। সুইজারল্যান্ড তো এই জীবনে আমার যাওয়া হবে না। সুইজারল্যান্ডের মানে শখ আমার পুরো এখানেই হয়ে গেল। রহস্যময় পাহাড়। হ্যাঁ একদম ঠিক আছে, হ্যাঁ ভালো লাগছে, কালারটাও সুন্দর হয়েছে। মাঝে মধ্যে আমিও পরে নিতে পারবো। হ্যাঁ তুমিও পরে, আজকাল তো সবই ইউনিসেক্স হয়ে গেছে না, সবাই সবারটা পরতে পারে। না আমারটা তুমি পরে অনেকদিন চালিয়েছো তো। তোমারটা, তোমার আমি সব জামা কাপড়গুলোই পরি, তুমি আমার তাহলে সব জামা কাপড়গুলো পরো। আচ্ছা এই একটা জ্যাকেট নিয়েছি, আর এই কটা ফ্রিজ ম্যাগনেট নিয়েছি, ব্যাস আর কিছু কিনিনি। ফ্রিজ ম্যাগনেট খুব সুন্দর না দেখতে। হ্যাঁ হ্যাঁ এই ফ্রিজ ম্যাগনেট নিয়েছি, এই একটা ফ্রিজ ম্যাগনেট, এই একটা ফ্রিজ ম্যাগনেট। হলো আমাদের এখান থেকে শপিং। এখানে আর কিছু পাওয়া যায় না, সেরকম কিছু পাওয়া যায় না। সোয়েটার জ্যাকেট, আর আমাদের ওখানে তো খুব বেশি ঠান্ডা পড়ে না, তাই এক গাদা সোয়েটার জ্যাকেট কেনার কোনো মানে হয় না। আর বাকি আর কিছু এইসবই। আমরা লাঞ্চ করতে চলে এসেছি ডাইনিং স্পেসে। জ্যাকেট ঠান্ডা পড়েছে গো, জ্যাকেটটা কেনার অপেক্ষা করছিলাম, মনে হচ্ছে ঠান্ডাটা। যে জ্যাকেটটা কিনে নিয়েছি এখন জোরদার ঠান্ডা পড়ে গেছে। 4 দিন পর আজকে আমরা একটু ভাত খাচ্ছি, তাও আবার ভাতের সাথে রয়েছে ডাল, উচ্ছে ভাজা, বাঁধাকপির তরকারি, ডিমের তরকারি। প্রায় 10,000 ফিট ওপরে বসে একদম ঘরোয়াভাবে বাঙালি রান্না পেয়ে আজকে তো আমি ভারী খুশি। এখানে সব জায়গাতেই আমরা ভাত ডাল তরকারি পেয়েছিলাম, কিন্তু ওই যে সেখানে বাঙালি ব্যাপারটা ছিল না, তাই আর খাওয়া হয়নি। সেই জন্য এই কদিন আমরা রুটি, পরোটা এইসব খেয়েই চালিয়ে দিয়েছিলাম। রান্নাগুলো এত ভালো হয়েছে যে মনেই হচ্ছে না আমরা বাড়ি থেকে এত দূরে আছি। এই হোটেলের নাম আর কন্ট্যাক্ট নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। যদি তোমরা কখনো কল্পা বেড়াতে আসো আর এখানে এসে বাঙালি পরিবেশে থাকতে চাও বা বাঙালি খাবার দাবার খেতে চাও, তাহলে কিন্তু আমাদের এই হোটেলটা ট্রাই করে দেখতে পারো। টুপি পরে পরে চুলের কি অবস্থা হয়েছে, পুরো পাগলি হয়ে গেছি। মেঘ করেছে বলে আমরা আজকে সাইট সিইংটা ক্যান্সেল করলাম। আমরা কালকে দিনটা এখানে আছি, তাই আজকে আর হড়বড়ি করে সাইট সিইংয়ে বেরোলাম না। প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর ভালো রোদ ওঠেনি তো, এরকম ওয়েদারে ভিজিবিলিটি তো ক্লিয়ার থাকে না, তাছাড়া ভিডিও ফটো কোনোটাই ভালো আসবে না, তাই আজকে আমরা সাইট সিইংটা ক্যান্সেল করলাম। আজকে এখানে ওয়েদারটা ভালো না, লাঞ্চ করে বসেছিলাম, তাই ভাবলাম হোটেলে 4-5টা একটু নিজেরাই হেঁটে হেঁটে ঘুরে দেখি, তাই বেরিয়েছি।
প্রচন্ড হাঁপিয়ে যাচ্ছে, প্রচন্ড ঠান্ডা। আজকে এরা কি আমাদের সাথে যাবে? আজকেও যাবে? ওই দেখুন গেট বন্ধ করেছেন। ও বন্ধ করলে কি? বরফ, কোনটা রাস্তা আর কোনটা কি বুঝতেই পারছি না। বরফের জন্য কোনটা রাস্তা কোনটা কি বুঝতেই পারছি না। কি হাওয়া দিচ্ছে, প্রচন্ড ঠান্ডা, মাথা পাতা পুরো। টুপি পরেও কোনো লাভ হচ্ছে না। কল্প একটা এমন জায়গা ঘুরে দেখার জন্য বাইক বা কোনো রকমের গাড়ির দরকার হয় না, বরং হেঁটে হেঁটে পুরো গ্রামটা ঘুরে দেখা হয়ে যায়। আসলে কল্পা ঘুরে দেখার জন্য কিন্তু একদিনই যথেষ্ট। আমরা এখানে প্রকৃতি আর পরিবেশের সঙ্গে আরেকটু বেশি সময় কাটাবো বলে 2 দিন বেশি থাকলাম। সাদা বরফে ঢাকা পাহাড়গুলো দেখে মনে হচ্ছে যেন স্বর্গ। আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি তাদের দিকে, আর সেখান থেকে বয়ে আসা ঠান্ডা হাওয়া আমার মুখ ছুঁয়ে যাচ্ছে, আর তার মধ্যে মিশে আছে হালকা বরফের স্পর্শ। কিন্তু কৈলাস যেন এক ধ্যানমগ্ন যোগীর মতো একেবারে স্থির হয়ে দাঁড়িয়ে আছে, আর মেঘেদের দল কখনো আলতো করে তার গা ছুঁয়ে যাচ্ছে, আবার কখনো সরে গিয়ে তার মহিমাকে আর স্পষ্ট করে তুলছে। এই মুহূর্তে আমার চারপাশের জগৎ প্রকৃতির মহাশক্তির কাছে একেবারে স্তব্ধ হয়ে গেছে। মনে হচ্ছে আমার নিজস্ব কোনো অস্তিত্ব নেই, আমি কত ক্ষুদ্র। তবুও কিন্তু অনুভব করছি গভীর শান্তি। এমনি এমনি কি কৈলাস পর্বত কোটি কোটি মানুষের বিশ্বাস ও আস্থার প্রতীক? বিস্তৃত আপেলের বাগান, তবে আপেল গাছের পাতাগুলো কিন্তু অনেকদিন আগেই ঝরে গেছে। এখন শুধু রুক্ষ শুকনো আপেল গাছের ডালপালাগুলো আকাশের দিকে চেয়ে রয়েছে। মনে হচ্ছে এই সময় আপেল গাছগুলো একটু বিশ্রাম নিয়ে নিচ্ছে, আবার ফুল ফোটানোর আর নতুন ফল আসার মনে আশা নিয়ে। তাই তো এখানকার লোকেরা ঠান্ডার পরোয়া না করে দেখো লেগে গেছে আপেল গাছের কাটাই ছাটাইয়ের কাজে। এই অঞ্চলে আপেল চাষটা খুব ভালো হয়, সেই জন্য তো এখানকার আপেল হলো বিশ্ববিখ্যাত। কালকে এখানে -6 হয়েছিল রাতের টেম্পারেচার। ঠান্ডা, হেঁটে হেঁটে একটুখানি শরীরটা গরম হলো। না, হাঁটতে তো খুব ভালো লাগছে বাবা। রাস্তার দুপাশে বরফ পড়ে রয়েছে, তার মধ্যেখান দিয়ে আমরা হাঁটছি, দারুণ লাগছে, দারুণ দারুণ। এত বরফ আর ঠান্ডার জন্য এখানে সবজিপাতির চাষ সেরকম হয় না, তবে এখানে রাজমা চাষটা খুব ভালো হয়। তাই তো এখানকার লোকেদের প্রধান খাবার হলো রাজমা চাওয়াল, আর এরা তাতেই খুশি। কি অবস্থা, কতটা বরফ পড়েছে! 2-3 ইঞ্চি তো হবেই মিনিমাম। এই সাংঘাতিক ঠান্ডা, এখানে এত কষ্ট। বরফ পড়ে কতদিন পর্যন্ত এখানে রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, আর সেই সময় এতে যাতায়াতের কত অসুবিধা হয়। তাছাড়া এখানে ল্যান্ডস্লাইডের একটা আতঙ্ক সবসময় তো থাকেই। তাও কিন্তু এখানকার লোকেরা এখান থেকে অন্য কোথাও গিয়ে থাকার কথা একবারও ভাবে না। আর আমাদের দেখো সবকিছু থাকা সত্ত্বেও একটি ভালো চাকরি পেলেই নিজের জায়গা তো দূরের কথা, এমনকি নিজের দেশটিকেও ছেড়ে চলে যাই। সূর্যাস্তের সময় হয়ে গেছে, চলো এবার আস্তে ধীরে হোটেলের দিকে আমরা এগোই। আর হোটেলে গিয়ে দেখি যে মেঘলা আকাশে কিরকম সানসেট দেখা যায়। দিনের শেষে কিন্নর কৈলাস পর্বতের রূপ। রাঙিয়ে দিয়ে যাও যাও গো এবার যাওয়ার আগে, তোমার আপন ও রাগে তোমার গোপন ও রাগে। রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে। সন্ধ্যা দ্বীপের আগায় লাগে, গভীর রাতের জাগায় লাগে। যাওয়ার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে, রক্তে তোমার চরণ দোলা লাগিয়ে দিয়ে। আধার নিশার পক্ষে যেমন তারা জাগে,
পাষাণ গুহার কক্ষে নিঝড় ধারা জাগে, মেঘের বুকে যেমন মেঘের মন্ত্র জাগে, বিশ্বনাচের কেন্দ্রে যেমন ছন্দ জাগে, তেমনি আমায় দোল দিয়ে যাও যাবার পথে আগিয়ে দিয়ে, রাঙিয়ে দিয়ে যাও যাও গো এবার যাবার আগে, তোমার আপনর আগে তোমার গোপনর আগে। এই চমৎকার সানসেট দেখতে দেখতে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর যদি তোমরা আমাকে ফেসবুক পেজে দেখে থাকো তাহলে আমার পেজটা ফলো করে আমার পাশে থেকো। হিমাচল প্রদেশের নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো। টাটা।